বছর কয়েক অনেক বছর আগে আমার এক আত্মীয় সম্পর্কে বেয়াই হন। এলএলবি ফাইনাল ইয়ার পরীক্ষা দেবেন। তো ঘটনাচক্রে আমি তাদের বাসায় গিয়েছিলাম ভিজিট করতে। একই এলাকায় থাকতাম। ওটি কোনো একটি জেলার শহরতলি। তা আমি কোনো কারণে মূল শহরে যাচ্ছিলাম, তো আমাকে সেই বেয়াই অনুরোধ করলেন তার জন্য আমি যাতে একটি লয়ের বই কিনে নিয়ে আসি শহরের কোনো বুক স্টোর থেকে বা বুক শপ থেকে। আর সেই বইটির নাম ছিল, আর সময়টি যদি আমি আন্দাজ করে বলি, 1989-90-এর দিকের কথা, বাট আমার এখনো মনে আছে। তো আমাকে একটি বই আনতে বলা হলো মূল শহর থেকে, যেহেতু আমি শহরতলি থেকে শহরের দিকে যাচ্ছিলাম। আর সেই বইটির নাম ছিল মার্কেন্টাইল ল। আমাকে বলা হলো বুক টাইটেল মার্কেন্টাইল ল। তো আমি 2-1 ঘন্টা পর বইটি নিয়ে ফিরলাম এবং যথারীতি আমার সেই বেআইকে বইটি হস্তান্তর করলাম। আমার সামনেই 5-10 মিনিটের মধ্যে তিনি বইটি কেটে ফেললেন। সেলাই করা বইটি ব্লেড দিয়ে কেটে ব্লেজারের পকেটে, তিনি পরদিন যেই ব্লেজার পরে এলএলবি পরীক্ষা দিতে যাবেন, মার্কেন্টাইল ল পরীক্ষা দিতে যাবেন, সেই ব্লেজারের ভেতরের দিকে পকেটে কাগজগুলো অর্থাৎ বইয়ের টুকরো অংশগুলো সব গুছিয়ে ফেললেন। তা আমি বেশ অবাক হলাম এবং আহত হলাম, কারণ মাত্রই আমি বইটি কিনে এনে দিলাম এবং যার জন্য আমি তার কাছ থেকে পয়সা নিয়ে আমার কাছে পয়সা দিতে চেয়েছিলেন তিনি, আমি বলেছিলাম লাগবে না। তো সেই বইটি আমার চোখের সামনে এইভাবে রক্তাক্ত হলো, আমি একটু অবাক হলাম। তা আমি জানতে চাইলাম যে এটা কী হলো, আমার বেয়াই তো। তো হাসি ঠাট্টা চলে। তা আমাকে বলা হলো তুমি এসব বুঝবে না, তুমি ছোট মানুষ, ছোট মতো থাকো। আমি বললাম একটু বুঝিয়ে বলেন। তা আমাকে বললো কালকে পরীক্ষা, তো বই দেখেই তো আমাকে পরীক্ষা লিখতে হবে। তাই আগেই গুছিয়ে ফেললাম, কালকের আর কোনো টেনশন থাকবে না, পরীক্ষার হলে যাব, এই ব্লেজার পরেই যাব, পকেট থেকে বের করবো, দেখবো, লিখবো। তা আমি জিজ্ঞেস করলাম তাহলে ইনভিজিলেটর থাকবেন না, যাকে আমরা প্রচলিত বাংলাদেশে গার্ড বলি। তো ইনভিজিলেটরের কথা জিজ্ঞেস করলাম কেউ থাকবেন কিনা, বললে থাকলেও কোনো ব্যাপার না, আমরা তো ছাত্রদল করি। তখন বিএনপির সময় তিনি ছাত্রদল করেন, সেই জেলার নেতৃস্থানীয় মোটামুটি। তা আমার যা বুঝবার বুঝলাম। পরীক্ষায় তিনি যথারীতি পাশ করলেন। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো যা বলছিলাম, বাংলাদেশে লয়ার হবার একটি প্রক্রিয়া। তো তিনি আমাকে বললেন যে পরীক্ষায় পাশ করে ফেলেছেন, লিখিত পরীক্ষায়, পরে সনদ নিতে হবে, সনদের জন্য বার কাউন্সিল পরীক্ষা আছে, সেখানে ভাইবার মতো হয়, সেখানে সিনিয়র লয়ার উপস্থিত থাকেন, বেশ কয়েকজন ব্যারিস্টার থাকেন, বার কাউন্সিলের সভাপতি সেক্রেটারিরা থাকেন, ভালো যারা জাদরেল উকিল তারা থাকেন। তো সেখানে ভাইবা দিয়ে তারপর সনদ পেতে হয়। তো সেখানে কিন্তু পাস ফেল করবার ব্যাপার আছে। বাট আমার সেই বেআই পাশ করেছিলেন, একবারই পাশ করেছিলেন এবং সনদও পেয়ে গিয়েছিলেন উকিল হিসেবে সেই জেলায় ওকালতি করবার জন্যে। আর তখন ভাইবা বোর্ডে ছিলেন বিএনপির ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। আমি রাগ ঢাক করবো না, আমি যা শুনেছি সেটি আমাকে বলতে হবে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বিএনপির, দর্শক আপনারা তার নাম জানেন, অনেক সিনিয়র লয়ার, সিনিয়র পলিটিশিয়ান ইত্যাদি ইত্যাদি, এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন বিএনপি আমলে, বেশ ডাকসাইটি লোক, হোমরা চোমরা বিএনপি। তো তিনি ছিলেন ভাইবা বোর্ডে, সম্ভবত তিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাই অন্যান্য তার জুনিয়ররা আমার সেই বিআইকে কিছু প্রশ্ন করবার চেষ্টা করেছিলেন, তাদের থামিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই বাদ দাও, আমাদের ছাত্রদল করে, এই ছেলে ভালো পারবে। তো আমার সেই বিআই আল্লাহর রহমতে পাশ করে ফেললেন প্রথমবারই, একজন উকিল হয়ে গেলেন, নামের আগে লিখতে শুরু করলেন অ্যাডভোকেট অমুক, ভালো। কিন্তু আমি জানতাম আমার সেই বেআই লয়ার শব্দটি বানান করতে পারেন না। আমার সঙ্গে কয়েক বছর আগে একবার দেখা হয়েছিল দীর্ঘ বিরতিতে। আমার বেআই তো আগেই বলেছিলাম যে হাসি ঠাট্টার সম্পর্ক। তো বেআইকে বলছিলাম বেআই লয়ার বানান কি এখন আসে, আগে তো আসতো না। তো আমাকে হেসে বলেছিলেন তুমি আর মানুষ হলে না। আমি জানি না, মানুষ হবার চেষ্টা করছি, মানুষ হওয়া খুব কঠিন কাজ, নিরন্তর প্রচেষ্টা আসলে। তো আমার বেআই, আমি নিশ্চিত এখনো কিন্তু এত বছর পর, সেই 89-90 সনের কথা বলছিলাম, এত বছর পরও লয়ার বানান ঠিকঠাক পারে কিনা, আই স্ট্রংলি ডাউট ইট। তো ল কলেজগুলো স্থানীয় পর্যায়ের এরকম লয়ার তৈরি করে চলেছে বছরের পর বছর, শত শত হাজার হাজার লয়ার তারা প্রডিউস করেছে, অর্থাৎ লয়ার প্রোডাকশন ফ্যাক্টরি প্রতিটি আঞ্চলিক ল অফ কলেজ। তো অসংখ্য অসংখ্য লয়ার এভাবে তৈরি হয়েছে বছরের পর বছর, যারা অনেকে নিজের নাম লিখতে পারেন না, পারলেও সকালে একরকম লেখেন, দুপুরে একরকম, রাতে আরেক রকম। কোর্টে প্লিড করবার তো প্রশ্নই ওঠে না, ফরেন্সিক স্কিল কি তারা জানেন না।
এইসব কিছুরই তাদের ধার ধারতে হয় না আসলে। যখন যেই সরকার ক্ষমতায় থাকেন সেই সরকারগুলোর পদলেহী হয়ে মোসাহিবি করে চাটুকারিতা করে সিনিয়রদের পেছনে পেছনে ফাইল নিয়ে ঘুরেন কালো কোট পরে, চা সিঙ্গারা খান আদালতে, কোর্ট প্রাঙ্গণে ভালো ক্যান্টিন আছে সেখানে চা সিঙ্গারা খাওয়া হয় তাদের। তো মূলত এটি তাদের ওকালতি। হাজার হাজার আছেন এরকম। আমি দুঃখিত, আমি উকিলদের ঢালাভাবে বলছি, বাট ব্যতিক্রমও আছেন যারা ইউনিভার্সিটিগুলো থেকে এলএলবি অনার্স এলএলএম করেছেন, তারা ভালোভাবেই পরীক্ষা দিয়ে সনদ নিয়েছেন, পাশ করেছেন, সবই ঠিক আছে তাদের। এবং এলএলবি যারা করেছেন আরও কিছুটা আগে পেছনের দিকে যদি ফিরে যায়, আমি 89-90 কথা বলছিলাম, তারও আগে যারা এলএলবি করেছিলেন এই স্থানীয় ল কলেজগুলো থেকে, তারাও কিন্তু ভালো উকিল হতেন। এলএলবি করলেই যে খারাপ উকিল হবে কেউ আসলে এরকম না, অনার্স মাস্টার্স থাকা লাগবে সেটিও না। তখনকার সময় বেশিরভাগ লোকের ডিগ্রি ছিল এমএ এলএলবি, কোনো একটি সাবজেক্টে এমএ করতেন, পরে একটি এলএলবি ডিগ্রি তার নামের সঙ্গে লেগে যেত এবং পড়াশোনা করে এলএলবি ডিগ্রিটি দিতেন। ফলে কোর্টে কাজ করতে কোনো সমস্যা হতো না, কেইপেবলি তারা কোর্টে প্র্যাকটিস করতেন, প্লিড করতেন মক্কেলের পক্ষে, এবং ফরেন্সিক স্কিল ছিল তাদের চমৎকার। এবং তারা নিরন্তর পড়াশোনা করতেন, বই পুস্তক ঘাঁটতেন, আমি নিজেও দেখেছি লয়ারদের পড়াশোনা করতে। তো ব্যতিক্রম আছে, বাট বেশিরভাগ স্থানীয় কলেজগুলো এরকম জোলি এলএলবি মার্কা লয়ার তৈরি করেছে বাংলাদেশে। তো জোলি এলএলবি একটি বলিউড মুভির নাম, কমেডি ঘরানার একটি মুভি। প্রথমটিতে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি, চমৎকার অভিনয়, হৃদয় ছোঁয়া। পেশাদারিত্ব না থাকলে, ঠিকঠাক পড়াশোনা না করলে, না করে লয়ার হলে বা যে কোনো কিছু হলে ঠিকঠাক পড়াশোনা না করে প্রফেশনালিজমের জায়গাটি শো করা যায় না, হয়ে ওঠে না। নিজের পেশার প্রতি করতে হয় অবিচার, নিজের সম্মান হয় ভুলুণ্ঠিত, আত্মমর্যাদা হয় লাঞ্ছিত। তো এই বিষয়গুলো ঘটে যে কোনো পেশার ক্ষেত্রে, এই কথা প্রযোজ্য। তো আজকে লয়ারের প্রসঙ্গে বিশেষ কারণে বলতে হচ্ছে। তো এই হলো বাংলাদেশের এক শ্রেণীর লয়ার, এবং তারা সংখ্যা একেবারে কম না, অনেক অনেক বেশি। এবং কিছুদিন আগেই মাত্র আমি আমার এক কাছের মানুষের কোনো কিছু একটা কাগজপত্র তার লাগবে, একজন লয়ারের শরণাপন্ন হয়েছিলাম। তো সেখানে একজন লেডিকে হি সম্বোধন করে সার্টিফিকেট বা কোনো কিছু তৈরি করে দেওয়া হলো। তো আমি সেই লয়ারকে বলছিলাম যে আপনি নামটি পড়েননি, নামটি আমি আপনাকে 10 বার বলেছি, নামটি লেখা আছে একজন লেডির নাম, আপনারা প্রোনাউন হিসেবে হি, হিম, হিজ এগুলো ব্যবহার করেছেন, এটা কেন? তা আমাকে বলছেন ব্যাপার না, এগুলো বাংলাদেশে চলে। তো প্রিয় দর্শক আন্দাজ করে নেবেন আমি এক লয়ার কাছে গিয়েছিলাম, লয়ার, উকিল। তো এগুলি চলে আসলে এখন। তো বিশেষ কারণে আজকে সেই জলি এলএলবি লয়ার এসব নিয়ে কথা বলছি। থাম্বনেইল ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, খুব খানদানি নাম মাশাআল্লাহ, সৈয়দ বংশের লোক। তো সৈয়দ বংশের ছেলেদের সৈয়দ বলা হয়, আর মেয়ে হলে সৈয়দা বলা হয়। হুমায়ুন আহমেদ তার বহুব্রীতে বলেছিলেন সৈয়দ বংশ হলো বংশের রাজা। খুব ভালো মাশাআল্লাহ, আবারও বলছি মাশাআল্লাহ। খানদান নিয়ে কোনো সমস্যা নেই, সেই মানের খানদান, উচ্চ বংশজাত যাকে বলে। তো সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বিএনপির সংরক্ষিত আসনের সাবেক একজন সংসদ সদস্য, আর তার হাজবেন্ডকে অনেকেই চেনেন, জনাব হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং একাদশ এই জাতীয় সংসদগুলোতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং 2016-তে সম্ভবত বিএনপির কাউন্সিলে যুগ্ম মহাসচিব পদেও পদোন্নতি পেয়েছিলেন বিএনপিতে। তো সেই হারুনুর রশিদ সাহেবের সহধর্মিণী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তো পাপিয়া বিভিন্ন সময়ে দেখা গিয়েছে একটি যুদ্ধংদেহী অবস্থায়, ঝগড়াটে মোড়ে তাকে বিভিন্ন সময় দেখা গিয়েছে। যাক, হতেই পারে বিশেষ কোনো কারণে কারোর সঙ্গে ঝগড়া করেছেন, তো সেটি হতে পারে। তো অতি সম্প্রতি পাপিয়া একটি টেলিভিশন টক শোতে প্রবাসীদের নিয়ে কিছু বেফাস মন্তব্য করেছেন, ইনসেনসিটিভ রিমার্কস যেগুলোকে আমরা বলি, অসংবেদনশীল কথাবার্তা বলেছেন প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের নিয়ে, আর তাতে করে বেশ বিতর্ক তৈরি হয়েছে দেশে বিদেশে। তো পাপিয়ার কথা আগে একটু বলিনি। পাপিয়াও বাই প্রফেশন একজন লয়ার, অন্তত তার উইকিপিডিয়া ঘাটলে তার সম্পর্কে যতটুকু জানা যায়, তিনিও কোনো স্থানীয় কলেজ থেকে হয়তো এলএলবি পাস করেছেন, তাই নামের আগে পরে লয়ার লিখতে দেখা যাচ্ছে। আইনজীবী, কোথাও প্র্যাকটিস করেছেন কিনা, তার ফরেন্সিক স্কিল আদৌ আছে কিনা, কোনোদিন অ্যাপ্লাই করবার সুযোগ হয়েছিল কিনা, এটি জানবার সুযোগ আমার এই মুহূর্তে হয়নি। তো আমি ধারণা করছি না, কারণ তার বিদ্যা বুদ্ধি সে কথা বলে না। তাকেও ওই কোনোভাবে আমার বেয়ের মতো পাশ করতে হয়েছিল, আম শিওর।
তো পাপিয়া মূল কথায় আসি, কি বক্তব্য রেখেছিলেন, অতটা ইনসেনসিটিভ কি ছিল সেই রিমার্ক, যেটি নিয়ে দেশে বিদেশে এত আলোচনা উত্তেজনা। তো পাপিয়া বলেছিলেন সেই টক শোতে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন ভিডিওটি, আমি আর আমার ভিডিওতে জোড়া লাগাচ্ছি না সেটি, আমি এই কাজগুলো অত ভালো পারিও না, খুব বেশি প্রয়োজন না হলে করিও না, সো আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো তিনি সেখানে প্রবাসীদের নিয়ে কথা বলেছেন যে প্রবাসীরা জায়গা জমি বিক্রি করে বিদেশে যান, বিদেশে গিয়ে নিজের ফ্যামিলিতে টাকা পাঠান, তাহলে দেশের প্রতি তাদের আর অবদান কি? তারা পরিবারের প্রতি অবদান রাখেন, যেই পরিবার তা পাঠায় সেই পরিবারে টাকা পয়সা পাঠান, দ্যাটস ইট, সিম্পল বিষয়টা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো পাপিয়ার ছিল এই স্বীকারোক্তি কিংবা এই স্টেটমেন্ট, আর তাতে করে সব মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবং তিনি বলেছেন যেহেতু তাদের বেশি কোনো অবদান নেই, তাই তাদের ভোটাধিকার দেয়া বা রাজনীতিতে তাদের অবদান, তাদের ইনভলভমেন্ট, এইসব বিষয় নিয়ে কথা বলা ঠিক নেই এবং অপ্রয়োজনীয়, এরকম ইনসেনসিটিভ একটি মন্তব্য তিনি করেছেন। তো আসলে যেটি হয়, লয়ার লিখছেন বটে নামের আগে পড়ে, কিন্তু লয়ার তিনি কখনোই ছিলেন না, পাশ করে লয়ার হননি। কারণ একজন লয়ারের ভালো করে জানা কথা প্রবাসীদের কি ভূমিকা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য প্রবাসীরা কি ভূমিকা রাখছেন, জানবার কথা এটি। তো প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি বেঁচে আছে। আরএমজি বা রেডিমেড গার্মেন্টসের পর দ্বিতীয় বৃহত্তম ফরেন কারেন্সি উপার্জনের আমাদের সোর্স হলো প্রবাসী রেমিটেন্স, প্রবাসী আয়। তো পাপিয়া সেটি জানতেন না। পাপিয়া মনে করতেন প্রবাসীরা ডলার বা পাউন্ড পাঠালে সরাসরি তাদের হাতে চলে যায় আত্মীয়দের, এটি দেশের কি কাজে লাগে। যেহেতু পাপিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট ইন্টারন্যাশনাল ট্রেড এইসব কোনো কিছু সম্পর্কে আইডিয়া নেই, আইডিয়া থাকবার কথাও না, ওই বই দেখে পাশ করলে এগুলো জানা যায় না, এগুলো জানতে হলে পড়াশোনা করতে হয়, ইনডেপথ পড়াশোনা থাকতে হয়, নেই, ছিলই না কখনো। থাকলে পাপিয়া এরকম নোংরা অগ্রহণযোগ্য এরকম ফালতু ইডিওটিক একটি রিমার্ক করতে পারতেন না। তো পাপিয়া জানতেন না। আর রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ কে কতটুকু জানে সেটিও আমাদের জানা হয়ে গেছে, কার নলেজ কতটুকু, কি রাজনীতি বিজ্ঞান, কি রাষ্ট্রবিজ্ঞান, কি অর্থনীতি, কি ইন্টারন্যাশনাল পলিটিক্স, কি ইন্টারন্যাশনাল ট্রেড, কোন বিষয়ে তারা কতটুকু দক্ষতা রাখেন, অভিজ্ঞতা রাখেন, আমরা সেটি জেনেছি অলরেডি, বিভিন্নভাবে আমাদের জানা হয়েছে। ব্যতিক্রম তো দু একজন আছেই, তাদের কথা বাদ, এক্সেপশন ইজ নেভার এক্সাম্পল, সো আমি ব্যতিক্রমকে নিতে পারছি না। তো এখন পাপিয়া এটি কেন বললেন, এমন একটি কথা, হ্যাঁ এমন কথা গ্রামের লোক বললে, গ্রামের অজপাড়াগায়ের শিক্ষা বঞ্চিত কোনো মানুষ, সুবিধা বঞ্চিত, আন্ডার প্রিভিলেজড, যিনি জানেন না বিশ্ব সম্পর্কে, হতেই পারে। গতকালও চায়ের দোকানে আমি যেখানে চা খাই নিয়মিত, সেখানে এক স্থানীয় লোক বলছিলেন যে অধ্যাপক ইউনূস ৬,৬০০ কোটি টাকা গ্রামীণ ব্যাংক থেকে মেরে দিয়েছে। একবার ভেবে দেখুন প্রিয় দর্শক, ৬,৬০০ কোটি টাকা গ্রামীণ ব্যাংক থেকে মেরে দিয়েছেন। গ্রামীণ ব্যাংক তার নিজেরই প্রতিষ্ঠিত ব্যাংক, আর গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি মালিকানার ব্যাংক না, এটি গ্রামীণ ট্রাস্টের আন্ডারে চলে। এখান থেকে একটি টাকা অধ্যাপক ইউনূসের পকেটস্থ করবার কোনো সুযোগ নেই এবং প্রয়োজনও নেই তার এই টাকার। আর যেটি ঘটেছে আসল ঘটনা, তিনি ৬০০ কোটি টাকা, খুব সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন, আমার যদি ভুল না হয়ে থাকে, ৬০০ কোটি টাকা তিনি ঋণ মওকুফ করিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের, সরি ট্যাক্স মওকুফ করিয়েছিলেন, কর মওকুফ, ৬০০ কোটি টাকা। তো এই প্রক্রিয়াটি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল, আওয়ামী আমলে হয়নি, তারা হতে দেয়নি। আর এটি নিয়েও দেশে অনেক জল্পনা কল্পনা, তিনি সব কিছু মাপ করিয়ে নিলেন, কিছু মোসাহেব গোলাম এগুলো নিয়ে উচ্চবাচ্য করছে, মিথ্যে ছড়াচ্ছে। যে প্রতিষ্ঠানটি তার নিজের না, যে প্রতিষ্ঠানটির যে মুনাফা হয়, সেই মুনাফা থেকে আরও প্রতিষ্ঠান হয়, সামাজিক ব্যবসা একের পর এক খুলে যাচ্ছে, কোনোটির মালিক অধ্যাপক ইউনূস না, সব কিছু ট্রাস্টের আন্ডারে চলছে। তার মানে একটি করে প্রতিষ্ঠান বাড়ছে, মানে সেখানে কর্মসংস্থান হচ্ছে, নতুন নতুন লোক চাকরি পাচ্ছে, জব অপরচুনিটিস সৃষ্টি হচ্ছে সেখানে। সেখানে অধ্যাপক ইউনূসের কী লাভ? তাহলে যদি ৬০০ কোটি টাকা ট্যাক্স মওকুফ করাবার কারণে তার যদি প্রফিট বেশি হয়, ৬০০ কোটি টাকা বেঁচে যায় প্রতি বছর, তাহলে সেই ৬০০ কোটি টাকা দিয়ে আরও কয়েকটি সামাজিক বিজনেস তিনি খুলবেন, খুললে সেখানে আরও অসংখ্য লোকের কর্মসংস্থান হবে। তো এখানে ব্যক্তিগত কিছু নেই, কিন্তু এই যে ট্রাস্ট, তার নিজের প্রফিট না, তিনি পকেটস্থ করেন না, এই তথ্যগুলো ইচ্ছে করে ধান্দাবাজ এক শ্রেণীর সাংবাদিক আছেন, টকশো ব্যাপারী, ভিউ ব্যবসায়ী, তারা এগুলো চেপে যান, চেপে গিয়ে শুধু একটি কথাই বলেন, অধ্যাপক ইউনূস নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন, দুনিয়াতে কখনো আর ঘটেনি, ক্ষমতায় এসে সবকিছু মাফ করিয়ে নিয়েছেন। মূর্খ, অর্ধশিক্ষিত কিংবা শিক্ষিত ধান্দাবাজ, দুই শ্রেণীর সাংবাদিক কিংবা প্রচার মাধ্যম এরকম সংবাদ প্রচার করতে পারে, শুধু উত্তেজনা সৃষ্টি করবার জন্য, অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে ছোট করবার জন্য। সেটি আমরা বুঝি, দেশের মানুষ এগুলো বুঝে ফেলেছে, এগুলোতে কেউ আর কান দিচ্ছে না এখন, মাশাআল্লাহ বলতেই হবে। তো এখন পাপিয়ার কথা এবার ফিরে আসি।
তো পাপিয়ার এইসব কিচ্ছু জানা ছিল না, অর্থনীতি কি করে ইভলভ করে, অর্থনীতি কিভাবে রিভলভ করে, অর্থনীতিতে কি কি বিষয় জড়িত আছে, একটি দেশের লাইফ লাইন কি কি, ফরেন কারেন্সি কতটা অবদান রাখে অর্থনীতিকে সচল রাখবার জন্য, এই বিষয়গুলো পাপিয়ার মতো লয়ারের জানবার কথা না। কারণ পাপিয়া জাস্ট অ্যানাদার লেডি জলি এলএলবি, সেই জলি এলএলবির একটি লেডি ভার্সন পাপিয়া। পাপিয়াকে দোষ দেই না, আমি দেখলাম অনেকেই পাপিয়ার উপর ভীষণ খেপে গিয়েছে, আমি আসলে ততটা খেপিনি। আমার যেটা হয়েছে তার প্রতি আমার করুণা হয়েছে, আমি তাকে পিটি করি, আই পিটি হার। কেন যে আরে এত কম লেখাপড়া জানা, এত অজ্ঞ অর্ধশিক্ষিত একটা মানুষ, আবার ডিগ্রি টিগ্রি লিখছে, লয়ার এটা সেটা লিখে সংসদ পর্যন্ত গিয়েছে, সেই মানুষটি কতই না অজ্ঞ। একটি দেশের অর্থনীতি, ফরেন কারেন্সি, রেমিটেন্স কোনো কিছু সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। মোটা দাগে একটি বিবৃতি তিনি দিয়ে দিলেন, দেয়া দরকার ছিল তাই দিলেন। তো পাপিয়া তাই করেছে। এটি একটি মূর্খ, অর্ধশিক্ষিত, অচেতন, অসচেতন লোকের ভাষণ, আর কিছুই না। তো আমি সবাইকে অনুরোধ করব, যদিও প্রবাসী ভাই বোনেরা অনেক কষ্ট পেয়েছেন, আমি প্রবাসীদের অনেক ভালোবাসি মনের দিক থেকে। আমার চ্যানেলে একাধিক ভিডিও আমি প্রবাসীদের উৎসর্গ করেছি। কি পরিশ্রম তারা করেন বিদেশে জীবনের ঝুঁকি নিয়ে, সেটা জানি আমরা। এবং তারা হৃদয়কে, বাংলাদেশকে সবসময় হৃদয়ে রাখেন। সবসময় আমরা অনেকে কথার কথা বলি হৃদয়ে বাংলাদেশ আমাদের থাকে না, কিন্তু প্রবাসীদের ঠিকই থাকে, হৃদয়ে তাদের বাংলাদেশ সবসময় থাকে। এবং তারা সেখানে অমানসিক পরিশ্রম করেন ঝুঁকি নিয়ে বিভিন্ন সময়, তারপরেও তারা দেশকে ভুলেন না। আমরা দেখেছি এই পিশাচ হাসিনা, আওয়ামী লীগের পতনের সময়টিতে শেখ হাসিনা যখন আমাদের উপর দমন পীড়ন চালালো খুব বেশি করে ছাত্র জনতার উপর, তখন প্রবাসীরা হুমকি দিয়েছিলেন বিদেশ থেকে যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব, এবং রেমিটেন্স বন্ধও হয়েছিল অল্প সময়ের জন্য। হাসিনা গুন্ডারা তখন হুমকিও দিয়েছিল যে যারা রেমিটেন্স বন্ধ করবে তাদের দেশে দেখে নেবে আত্মীয় স্বজনদের বা এখানে যা যা আছে স্থাপনা, বাড়িঘর, হুমকিও দেওয়া হয়েছিল। হুমকিতে না পেয়ে শেষে রিকোয়েস্ট করেছিল প্রবাসীদের যে আপনারা রেমিটেন্স বন্ধ করবেন না, রেমিটেন্স পাঠান। কারণ রেমিটেন্স না পাঠালে আমাদের বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ শূন্য হয়ে যাবে, আর শূন্য হয়ে গেলে আমাদের আমদানি ব্যয় কোত্থেকে মেটাবো? পাপিয়াকে বিএনপির কেউ যাতে বুঝিয়ে বলে আমদানি ব্যয় কাকে বলে। আর আমাদের এই উদ্বৃত্ত ডলার রিজার্ভ হিসেবে যেটি বাংলাদেশ ব্যাংকে থাকে, সেটি দিয়ে কি হয়, কি কি কাজ করা যায়, এটি আমার কাজ না পাপিয়াকে বুঝিয়ে বলা। পাপিয়ার ছোট্ট একটি কোর্স দরকার, অবশ্য বিএনপি লক্ষ লক্ষ কর্মীর কোর্স দরকার, তারা কিছুই জানে না, জাস্ট বিএনপি করে। আর তারা মাঝে মাঝে 31 দফা সকাল বিকাল ওই শব্দটা উচ্চারণ করে, কারণ কে বলেছে? নেতা বলেছে। কে বলেছে? কে বলেছে? নেতা বলেছে, নেতা বলেছে। কে বলেছে? 31 দফা, মহান 31 দফা। সেই মহান 31 দফা মাঝে মাঝে তারা কপ চায়, যদি ধরে জিজ্ঞেস করা হয় 31 দফায় কি কি আছে, 3টি দফা কেউ বলতে পারবে না, আই গ্যারান্টি। ওপেন চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি। কারণ পড়াশোনা নেই, জানবার ইচ্ছে নেই, পড়াশোনার ইচ্ছে নেই, জিজ্ঞাসা নেই, কোনো প্রশ্ন নেই, তারা জানবে না। দল হিসেবে বিএনপির দায়িত্ব তাদের জন্য ওয়ার্কশপ করা, সেমিনার করা, কর্মীদের এডুকেট করা, কর্মীদের টলারেন্স শিক্ষা দেওয়া, যে আবল তাবল কথা বলা যাবে না, অন্যদের আক্রমণ করা যাবে না বিনা কারণে, কাউকে ধুতু কিংবা মূত্র ত্যাগ করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া যাবে না, এসব শেখাতে হবে। ভদ্রতা, আদব, কার্টিসি শেখাতে হবে কর্মীদের। দল হিসেবে বিএনপির দায়িত্ব এটি। এই মুহূর্তে পাপিয়াকে শেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সো পাপিয়া যা বলেছে, আমি ধরে নিচ্ছি না বুঝে বলেছে। একজন অশিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ না বুঝে এরকম ব্যাপাস কথা বলে ফেলেছেন, সমস্যা নেই। আমরা না বুঝে অনেক ভুল করতেই পারি, কিন্তু যখন বুঝতে পারবো আমার ভুল হয়েছে, তখন ক্ষমা চাইতে হবে। তো পাপিয়ার প্রতি একটি অনুরোধ থাকবে, বিএনপির প্রতিও, দল হিসেবে বিএনপিকেও সরি বলতে হবে পাবলিকলি, পাপিয়াকেও বলতে হবে যে আমি না বুঝে একটি ব্যাপাস মন্তব্য করেছি, প্রবাসী ভাই বোনদের মনে কষ্ট হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি, দয়া করে আমাকে মাফ করে দিন। এটি একমাত্র উপায়। না হলে পাপিয়াকেই শুধু বয়কট করবে না প্রবাসী ভাই বোনেরা, বিএনপিকেও বয়কট করবে। আর বিএনপির জন্য সেটি কোনো ভালো কথা না। অন্তত 1.25 কোটি, 1.5 কোটি থেকে 1.25 কোটি প্রবাসী আছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তো তারা সেখানে আছেন, তাদের আত্মীয়রা কিন্তু এখানেই আছে, সব মিলে তারা কয়েক কোটি। সেটি যাতে বিএনপি ভুলে না যায় এবং পাপিয়া ভুলে না যান। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।